ফলে অন্তর্বর্তী সরকারের বাজেটে অর্থনৈতিক বৈষম্য কমানোর পদক্ষেপ থাকবে, এটাই ছিল প্রত্যাশিত। বাজেটে যেসব খাতের সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা যায় তার মধ্যে রয়েছে কর ব্যবস্থা এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ। দেশে বিদ্যমান কর ব্যবস্থা বৈষম্যমূলক, কারণ ধনীদের কাছ থেকে প্রত্যক্ষ কর আহরণের বদলে দেশের সাধারণ মানুষের কাছ থেকে ভ্যাট ও শুল্কের মতো পরোক্ষ কর আদায়ে জোর দেওয়া হয়। শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় ও বরাদ্দকৃত অর্থ যথার্থভাবে ব্যয় করতে না পারায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যয়ের বেশিরভাগটা আসে সাধারণ মানুষের পকেট থেকে, যা দরিদ্র ও নিম্নবিত্তদের পক্ষে বহন করা কঠিন। সামাজিক নিরাপত্তা খাতে যে বরাদ্দ সেটা অপ্রতুল, অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত। বাজেটের আগে গত 23শে মে গণতান্ত্রিক অধিকার কমিটি আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বাজেট চাই শীর্ষক আলোচনা সভায় এসব বিষয়ে সুনির্দিষ্ট সুপারিশ করা হয়েছিল। আমি সে সময় কর ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাত সংস্কার বিষয়ক কিছু সুপারিশ করেছিলাম। অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন কমিশন, কমিটি ও টাস্কফোর্সের যেসব রিপোর্ট, এসব খাতেও বৈষম্য দূর করতে বিভিন্ন ধরনের সুপারিশ করা হয়েছিল। তাহলে এখন দেখা দরকার যে আমরা যেসব সুপারিশ করেছিলাম এবং সরকারের নিজের যে কমিটিগুলো, যে টাস্কফোর্স গুলো, তারা যে সুপারিশ করেছিল সেগুলোর রিফ্লেকশন এবারের বাজেটে এসছে কিনা। তো প্রথমে দেখা যাক যে কর ব্যবস্থা। আমরা ধনিক গোষ্ঠীর খাত থেকে মানে গত যে আমরা যে সুপারিশ করেছিলাম সেখানে স্পষ্ট আমরা বলেছিলাম যে ধনিক গোষ্ঠীর কাছ থেকে প্রত্যক্ষ কর আহরণ বৃদ্ধি করতে হবে এবং শুল্ক ও ভ্যাটের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে পরোক্ষ কর আহরণ হ্রাস করতে হবে। এছাড়া কর ফাঁকি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেখানে হচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে যেন কর ফাঁকিটা বন্ধ করা যায়। আমরা দেখলাম যে অন্তর্বর্তী সরকার গঠিত যে টাস্কফোর্স, অর্থনৈতিক কৌশল সংক্রান্ত যে টাস্কফোর্স, সেখানেও কিন্তু বলা হয়েছিল যে যেন হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে হচ্ছে যে ধনীদের কাছ থেকে বেশি কর আদায় করতে হবে এবং সাধারণ মানুষের কাছ থেকে কর আদায়টা কম করতে হবে। এটাই হচ্ছে প্রগতিশীল কর ব্যবস্থা। তাহলে কি এইবারের বাজেটে কি হলো সেটা আমরা দেখলাম যে বাজেটে এইসব সুপারিশের কোনো প্রতিফলন নাই। বাজেটে আপনারা দেখবেন যে বাজেট প্রকাশিত হলেই বিভিন্ন রকম কোন কোন পণ্যের কর বেড়েছে, কোথায় ভ্যাট বেড়েছে, ভ্যাট কমেছে, এরকম বিভিন্ন পেপারে কিন্তু পত্রিকার পাতা জুড়ে থাকে। এখন এরকম আলাদা আলাদা করে দেখলে কিন্তু বোঝা যায় না। আমরা যদি পুরো চিত্রটা দেখি, ওভারঅল স্ট্রাকচারটা দেখি, কাঠামোটা দেখি, তাহলে কাঠামোটা কিন্তু আগেরটাই আছে। কিরকম যে 2025-26 অর্থ বছরে মানে আগামী অর্থ বছরে সরকার যত কর আহরণ করবে তার 63.5% হবে হচ্ছে পরোক্ষ কর, যা ভ্যাট ও শুল্ক হিসাবে সাধারণ মানুষের পকেট থেকে যাবে। তাহলে এই যে এর আগে আওয়ামী লীগ সরকারের বাজেটে যা ছিল হচ্ছে 63.4%, একই কিন্তু 63.4% ছিল আগে, এখন হচ্ছে 63.5%, একটু বরঞ্চ বৃদ্ধি পেয়েছে। যেটা সুপারিশ ছিল আমাদের এবং সরকারের বিভিন্ন টাস্কফোর্স, যেটা হ্রাস করতে হবে, কিন্তু আমরা দেখলাম যে করের কাঠামোটা ওই আগের মতোই আছে, যেটা হচ্ছে যে সাধারণ মানুষের পকেট থেকে বাড়তি আয় করা, সাধারণ মানুষের উপরে চাপ। এবার আমরা যদি দেখি যে সামাজিক নিরাপত্তা বিষয়ে সরকারের অর্থনীতি কৌশল সংক্রান্ত টাস্কফোর্স প্রতিবেদনে কতগুলো সুপারিশ করা হয়েছিল, আমরাও করেছিলাম। সেগুলো হচ্ছে এরকম যে এই নিরাপত্তা খাতের বরাদ্দটা অনেক অপ্রতুল, এটা বৃদ্ধি করতে হবে। দারিদ্র বিমোচনের সাথে সম্পর্কিত নয় এমন কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দিতে হবে। শহুরে দরিদ্রের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় আনতে হবে। যথাযথভাবে সুবিধাভোগী বাছাই করতে হবে। সামাজিক নিরাপত্তা খাতের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস স্পেসিফিক্যালি বলেছিলাম যে খাদ্য সহায়তা কর্মসূচিগুলো চলমান, এগুলো আসলে আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
সরকার ইচ্ছা হলে দেয়, না হলে দেয় না, অনিয়মিত, অপর্যাপ্ত। তা আমরা বলে